একজন ক্রিকেটার 22 গজে যার দাপট দেখে তাকে অনুসরণ করে হাজারো কিশোর কিশোরী, একটা ক্রিকেট বোর্ড যাকে মাথার উপর ছায়া মেনে গড়ে ওঠে অজস্র তরুণের স্বপ্ন, একটা জার্সি যে জার্সিতে ভরসা খুঁজে পায় দেশের 16 কোটি মানুষ। কিন্তু সেই আইডল ক্রিকেটার, সেই ক্রিকেট বোর্ড, সেই জার্সি যখন নিপীড়কের ভূমিকা নেয় তখন মাথার উপর ছাদ সরে যেন আকাশ ভেঙে পড়ে। জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, এখন ঠিক সেখানটায় দাঁড়িয়ে বছরের পর বছর ধরে তার উপর হয়ে যাওয়া এমন সব যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন যা বাংলাদেশ ক্রিকেটকে দাঁড় করিয়েছে ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক জায়গায়। প্রশ্ন উঠেছে, কোন নর পিশাচদের হাতে বাংলাদেশের হাজারো নারী ক্রিকেটারের স্বপ্ন? পর্দার আড়ালে আছে আর কত যৌন নিপীড়নের হার হিম করা ঘটনা? জঘন্য এসব ঘটনার শিকড় ক্ষমতার কতটা গভীর পর্যন্ত বিস্তৃত, এসব নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার আলী, আপনাকে স্বাগত খেলাযোগে। আপনাকে ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে কথা বলার কেউ আমরা বলবো সেটা কখনো কল্পনা করিনি। আমরা সিনেমায় দেখেছি, গল্প শুনেছি, বাস্তবে বাংলাদেশ ক্রিকেটে যৌন নিপীড়নের ঘটনার অভিযোগ তুলেছেন তাও খোদ সাবেক বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা আলম। আসলেই বাংলাদেশ নারী দলের ভেতরে এমন ঘটনার আজ গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কি পেয়েছিলাম আগে? দেখুন, এইরকম ঘটনা অনেক আগে থেকে টুকটাক শোনা যাচ্ছিল, কিন্তু এরকম আউটবাস্ট করার মতো কেউ ছিলেন না বাংলাদেশে। এই মেয়েরাই যখন প্রথম থেকে খেলতেন, কোনো কিছু ঘটলে তারা কিন্তু কোনো দিন মিডিয়ার সামনে এসে প্রকাশ করেনি, বরঞ্চ তাদের কাছে জানতে চাইলে তারা কিন্তু আড়াল করেছেন, যার ফলে আজকে এত দূর কিন্তু বিষয়টা গড়িয়েছে। যদি প্রকৃত ঘটনা উদ্ঘাটন না করা হয় তাহলে হয়তো অদূর ভবিষ্যতেও ঘটতে থাকবে। বাংলাদেশের ক্রিকেটে যে সমস্যা সেটা হচ্ছে যে এই জায়গায় মিডিয়ার ফোকাসটা নারী ক্রিকেটে সেভাবে নেই। যদি মিডিয়ার ফোকাসটা টোটালি নারী ক্রিকেটের ছেলেদের মতো থাকতো তাহলে আজকে এরকম ঘটনা ঘটতে পারতো না। আপনার কেন ঘটে না? বাংলাদেশের নারী ক্রিকেটাররা যদি মিডিয়াকেও সহযোগিতা করে এবং মিডিয়া যদি ওখানে এক্সেসটা পায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেই এক্সেসটা দেয়, তাহলে আমার মনে হয় জবাবদিহিতার জায়গা কিংবা যেটা হলো ওয়াচডগ, সেই ওয়াচডগের জায়গাটা যদি সবাই ভূমিকা পালন করে তাহলে আমার মনে হয় অনেক কিছুই কমে আসবে। কারণ সবাই তখন ভয় পাবে যে এখানে এমন কিছু করলে যেগুলি প্রকাশ হয়ে যাবে এবং আমাদের পারিবারিকভাবে ব্যক্তিজীবন, কর্মজীবন, সমস্ত জীবন ক্ষতিগ্রস্ত হবে। যেটা জাহানারা করেছেন সেটাকে জাহানারাকে সাধুবাদ জানাই। তিনি বেটার লেট দেন নেভার। তিনি এই অভিযোগ এনেছেন। এখন অভিযোগের সত্যতা, একজন অভিযোগ করেছেন, নিশ্চয়ই তার ব্যক্তিগত জীবনের এমন কিছু ঘটনা রয়েছে বা এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেগুলো তাকে পীড়া দিচ্ছিল এবং যেগুলো তার কর্মজীবনকে বা ব্যক্তিজীবনকে অনেক বেশি হার্মফুল করে তুলেছিল। সেই জায়গা থেকে তিনি যেহেতু প্রকাশ্যে পুরো নিজের ব্যক্তিত্বের জায়গাতে ফুটিয়ে তুলে সাহসী ভূমিকা নিয়ে প্রকাশ করতে পেরেছেন, পুরো জাতিকে জানাতে পেরেছেন, বিশ্ব কিন্তু জেনে গিয়েছে এর মাধ্যমে। ফলে এই জিনিসগুলো তদন্তের মাধ্যমে একেবারে সত্যতা যাচাই করে আপনার পাবলিকলি আনা এবং শাস্তির আওতায় এনে তাদেরকে যার যতটুকু শাস্তি ভোগ করার করেছে অপরাধ অনুযায়ী সেই শাস্তিগুলি দিতে হবে। সেটা প্রয়োজনে বাংলাদেশের রাষ্ট্রীয় যে আইন রয়েছে সেই আইনের বিধানে এনে তাদেরকে শাস্তি দিতে হবে। এখানে আমরা কিছু নাম পেয়েছি। জাহানার যে নামগুলো বলেছেন তার মধ্যে একজন রয়েছেন যিনি প্রয়াত, মারা গেছেন, জাতীয় দলের ইনচার্জ ছিলেন তৌহিদ মাহমুদ, এবং নির্বাচক যিনি আছেন আসলে মঞ্জুরুল ইসলাম। যে মানুষটা মারা গেছে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনার গুরুত্ব তাহলে তো অনেক বেশি, না হলে তো এমন গুরুতর অভিযোগ একজন মৃত ব্যক্তির পক্ষে আনা সম্ভব হতো না যদি কিনা ঘটনা সত্য না হতো। দেখুন, এই সত্য বা মিথ্যার জায়গা তো ওয়ান পাক্ষিক হয়ে গেছে। এখন উনি বলছেন, কিন্তু যে লোকটা মারা গেছে তার ব্যাপারে তো আসলে আমি বা আপনি কেউ বলতে পারবো না। তিনি থাকলে হয়তো আজ জবাবদিহি মানে করা যেত, কিন্তু যেহেতু নেই তারপরেও বলবো, যদি এরকম ঘটনার তাদের আরেকজনের নাম বলেছেন যিনি সহযোগিতা করেছেন এবং বলেছেন যে তৌহিদ ভাইয়ের বিষয়টা তুমি দেখো, যদি তাই হয়ে থাকে তাহলে তাকে ধরা উচিত এবং তাকে ধরে জেরার মুখে দাঁড় করিয়ে তারপরে যে সত্য ঘটনা সেটাকে প্রকাশ করা উচিত। যদি তিনি সেই প্রায়ত ভদ্রলোক যদি করে থাকেন, তিনি তো তার পরিবারের উপরে এখন যে নেতিবাচক প্রভাব পড়ছে সেটা কিন্তু খুবই বিপজ্জনক। তারও কন্যা রয়েছেন, জাহানারা নিজেই বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে যারা জাহানারাকে অ্যাপ্রোচ করেছিলেন তৌহিদ মাহমুদের জন্য, জাহানারা যেটা ভাষ্য অনুযায়ী, তাকে যদি করা যায়, দাঁড় করানো যায় এবং তিনি যদি সাক্ষী দিয়ে সত্য স্বীকার করেন বা তার কাছ থেকে সত্য বের করা যায়, তাহলে এইটার প্রকৃত জিনিসটা বেরিয়ে আসবে যে তৌহিদ মাহমুদ আসলে গিল্টি ছিলেন কতটুকু। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় দলের সাবেক নির্বাচক নারী দলের আসলে মঞ্জুরুল ইসলাম, তাকে ঘিরে তো আসলে মূল অভিযোগটা জাহানারার।
এই মঞ্জুর ইসলাম ক্রিকেটে গতকালকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো অনেক কিছু অভিযোগ শুনতে পেয়েছি, বিশেষ করে বিশ্বকাপের সময় মাশরাফিকে দিয়ে বা অধস্তন জুনিয়র ক্রিকেটারকে দিয়ে তার আন্ডারওয়্যার পরিষ্কার করানোর একটা অভিযোগ এসেছে মঞ্জুর ইসলামের বিপক্ষে। এই যে এমন সব ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে, যেগুলোকে আমরা বিশ্ববিদ্যালয়ের র্যাগিং বলে থাকি, সেগুলো জাতীয় দলে প্রকাশ্যে নিপীড়নের ঘটনা ঘটছে, এই বিষয়গুলো নিয়ে কেন আমরা ফোকাস হচ্ছি না, বা এই ঘটনাগুলো কতটা আসলে মানে ব্যাপ্তি পেয়েছে? আনফরচুনেটলি হলে আপনি যে কথাটা বললেন যে আন্ডারওয়্যার পরিষ্কার করা, এটা 2003 সালের বিশ্বকাপ হয়েছিল, ওই সময়ের ঘটনা, এবং সেই ঘটনার কিন্তু পানিশমেন্ট তাকে পেতে হয়েছে, কারণ জাতীয় দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। ডেভ ওয়াটমার যিনি কোচ ছিলেন, তিনি কিন্তু যখন এটা জেনেছেন এবং এইরকম নিকৃষ্টতম কাজ যিনি করাতে পারেন, তার মানসিক বিকৃতি ছাড়া আর কিছু আমি বলবো না। তো এরকম মনোবিকার গ্রস্ত একজন মানুষকে কি কারণে নারী জাতীয় দলের একজন সিলেক্টর বানানো হয়েছিল এবং ম্যানেজার করা হয়েছিল, সেটা আমি জানি না। নীতি নির্ধারকরা তাদের ব্যক্তিত্বের জায়গা থেকে চিন্তা করেন না, তারা শুধুমাত্র পপুলার চয়েস হিসেবে নেন, লবিংকে গুরুত্ব দেন, আমি জানি না। উচিত ছিল ওই সময় যদি এমন কোনো অভিযুক্ত ক্রিকেটার বা এমন কোনো ব্যক্তিত্বকে আমরা জাতীয় দলের সঙ্গে যুক্ত করব না, যাতে জাতীয় দলের ইমেজ ক্ষুণ্ণ হয়, যেমন ক্রিকেটের ইমেজ ক্ষুণ্ণ হয়। আজকে যেটা হলো সেটা কিন্তু আপনার এড়াতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যখন জাহানারা আলম 22 সালে 2 বছর আগে অভিযোগ করলো, 2 বছর না 3 বছর আগেই অভিযোগ করেছিল, সেই অভিযোগের প্রেক্ষাপটে যে স্টেটমেন্টটা এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, তখন সেই স্টেটমেন্ট না দিয়ে একটা তদন্ত ভালোভাবে করলে সেটা কিন্তু একটা সুরাহা করা সম্ভব ছিল। সেটা না করার পরবর্তীতে যেটা হলো, আজকে বাংলাদেশ বিশ্বকাপে এত ভালো ক্রিকেট খেললো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেললো, সেই বিষয় আড়ালে চলে যাচ্ছে অন্য বিতর্ক, বাইরের বিতর্ক। বিকজ অফ আপনি সেই বিতর্কগুলোকে জিয়ে রেখেছেন, হতে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আর সবচেয়ে খারাপ দিকটা হলো, বাংলাদেশি ক্রিকেটের যখন ঘটে, মেয়েরাও কিন্তু অভিযোগগুলোকে কারো সামনে তুলে ধরে না। যদি চট থাপ্পড় বা নিপীড়ন, এই যে ঘটনাগুলোর অভিযোগ আসছে, সেই অভিযোগগুলো কেন বিসিবির কাছে তারা লিখিত দেয় না? কেন একজন ক্যাপ্টেন আরেকজন ক্রিকেটারকে চট থাপ্পড় মারবেন? কেন তার সেই অধিকার কি তাকে দেওয়া হয়েছে কোনো আইনে? এখন যেখানে শিক্ষক তার শিক্ষার্থীকে, ছাত্রীকে আপনার গায়ে হাত তুলতে পারে না, সেই জায়গায় আপনি কেন একজন ক্যাপ্টেন হয়ে একজন সহ খেলোয়াড়কে আপনার থাপ্পড় মারবেন? কে আপনি? বিসিবি কি গা বাঁচানোর চেষ্টা করছে কিনা? জাহানারা যখন দুদিন আগে একটা জাতীয় দৈনিকে তিনি ইন্টারভিউ দিলেন, বললেন যে সিন্ডিকেট চলছে জাতীয় দলের ভেতরে, এবং এর জন্য তিনি ক্যাপ্টেনকে দায় দিয়েছিলেন। সেখানে বিসিবি সেই রাতেই আসলে ঘোষণা দিয়ে দেয় এগুলো সবই বানোয়াট, এগুলো সবই মিথ্যা। এই যে মানে এত দ্রুত সিদ্ধান্তে চলে আসা, কোনো ধরনের তদন্ত কমিটি তখন গঠন না করা, এর আগেও যখন জাহানারা অভিযোগ করেছিলেন তখনও আসলে খতিয়ে না দেখা, এগুলো কি আসলে বিসিবির গা বাঁচিয়ে চলার চেষ্টা কিনা? এই জিনিসটা বিসিবি তড়িঘড়ি করে যে সিদ্ধান্ত নিয়েছে, দ্যাট ওয়াজ ভ্যারি রং। এবং এইরকম পরিস্থিতিতে ওয়েট করা উচিত, এবং সেই ওয়েট করে একটা তদন্ত আপনার সংক্ষিপ্ত সময়ের জন্য হোক কিংবা দীর্ঘ সময়ের জন্য হোক, পর্যবেক্ষণ, দলের ভিতর কী ঘটছে সেগুলি তদন্ত করে দেখে সিদ্ধান্ত পাবলিকলি জানানো উত্তম। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা না করাতে সেটা হচ্ছে যে একটা সমস্যা তৈরি করছে। তারপরে তাদের ভিতরে যে জিনিসটা কাজ করেছে, জাহানারার হচ্ছে যে তিনি ওখানে সেটেল হওয়ার জন্য এইসব অভিযোগ আনছেন। যদি তিনি সেসব করে থাকে, তাও তো তদন্ত করে আপনি সেটা বের করে তারপরে আপনি অভিযোগের ব্যাখ্যা দেন। কিন্তু সেটা না করে আপনি একেবারে উড়িয়ে দিচ্ছেন। সেই উড়িয়ে দেওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। কিছু নারী ক্রিকেটার নাম আসছে, বিশেষ করে জ্যোতি। জানারা গতকালকে এটা পরিষ্কার করে দিয়েছেন, ক্যাপ্টেন জ্যোতি, তারপরে ঋতুমণি, নাহিদা, পিঙ্কি, 4 জন ক্রিকেটার নাম তিনি তুলেছেন। তবে কি সিন্ডিকেট শুধুমাত্র ওই যে দলে জায়গা পাওয়ার জন্যই না, এমনকি এটা নিপীড়নেরও একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, যে ক্রিকেটারই আসলে এই পথটা করে দিচ্ছেন? ব্যাপারটা কি তেমন দাঁড়াচ্ছে? এই ঘটনাগুলো ততক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার বলতে পারবো না আমরা যে এখানে নিপীড়ন হচ্ছে বা নিপীড়িত আছেন এখানে। যদি এখানে উনি যে অভিযোগ করছে চুলি তেল দিয়ে দেওয়া, তারপরে তাকেই করা, একজন নারী যখন চুল থাকে তখন তো কাউকে না কাউকে দিয়ে তেল দিতে হবে। ওখানে তো আর কাজের মহিলা নিয়ে বাংলাদেশ দল যায় না। তো হয় আপনার ফিজিও ভদ্রমহিলা যিনি আছেন ওনাকে দিয়ে দিতে হবে, অথবা কোনো সহ খেলোয়াড়ের মাধ্যমেই দিতে হবে। একটা ছেলে গিয়ে তো নিশ্চয়ই তার মাথায় তেল দিয়ে দেবে না। তো এই বিষয়গুলো আবার একেবারে ছোট ইস্যু আমার কাছে মনে হয়। যে মূল অভিযোগ সেটা হচ্ছে যদি মারে, গায়ে হাত তুলে, সেটা হলো মারাত্মক অভিযোগ। এই অভিযোগের কারণে আপনি কাউকে গায়ে হাত তুলতে পারেন না। আর এখন যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, হাতুর সিং এর চাকরি চলে গেছিল, হ্যাঁ, নাসুমের
যে এই যে বিষয়টা নাসুম কেন, যে কোনো মানুষ, আপনার যদি একটা টিম বয়ও থাকে তার গায়েও আপনি হাত তুলতে পারেন না, কোনোভাবেই না। আপনি কেন হাত তুলবেন? আপনার যদি কোনো অভিযোগ থাকে, অনুযোগ থাকে, সেটা টিম ম্যানেজমেন্ট রয়েছে, সেখানে টিম ম্যানেজমেন্টের মাধ্যমে যদি সমাধান না আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি না হয়, আপনি যখন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যান, আইসিসি রয়েছে, ম্যাচ রেফারি রয়েছে, তাদের কাছে অভিযোগ করুন। অভিযোগ করলে তার প্রতিকার আপনি পাবেনই। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যে মেয়েগুলো রয়েছে তারা কখনোই বলে না যে তারা আসলেই কি নির্যাতিত হচ্ছে কিনা। এখন ওই বিষয়গুলো কেবলমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডই বের করতে পারবে আসলে নিপীড়িত কি না বাংলাদেশের মেয়েরা। এবং মেয়েরা যদি প্রকাশ্যে বলে যে হ্যাঁ আমরা নিপীড়িত, বা তদন্তের মাধ্যমে নাম প্রকাশ না করে যদি বলে হ্যাঁ আমরা নিপীড়িত, তাহলে তারা সেই ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু লেম এক্সকিউজ যেগুলি দেওয়া হচ্ছে, যে মাথায় তেল দেওয়া, তারপরে করা, কাউকে বলতেই পারে জুনিয়র ওই আমার ব্যাগটা টেনে দে, কিন্তু এখন ঘটনা হচ্ছে তাকে যদি স্লেভের মতো, আপনি যদি চাকরের মতো, যেটা আমরা একদম বাংলা ভাষায় বলতে পারি, সেটা এরকম ব্যবহার করতে চান, কিংবা আপনি মনে করেন যে জুনিয়র বলে আমি তাকে এরকম অ্যাটিটিউড শো করবো এবং তাকে দিয়ে আমার সব কিছু করিয়ে নেব, এটা হলো গর্হিত অপরাধ। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে যারা এখন টিম ম্যানেজমেন্টের সঙ্গে ছিলেন, এখানে চিফ সিলেক্টর ছিলেন নারী বিভাগের, এখানে ছিলেন ম্যানেজার, ওরা তো ছেলেরা রয়েছেন, যদি এই বিষয়গুলো তারা পরিষ্কার উপস্থাপন না করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, তাহলে এটা অশনি সংকেত বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য। আর আরেকটা বিষয় স্পষ্ট, এইগুলির সমাধান না হলে কোনো ছেলেই ভবিষ্যতে নারী ক্রিকেটের সঙ্গে কাজ করবে না। এই বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখন লোকাল কোচদের উপর একটা চাপ রয়েছে, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন মানে তার রেজিগনেশন দেওয়ার পর গত পরশুদিনকে আমরা দেখতে পেয়েছি এক ধরনের অস্থিরতা কাজ করছে, কিন্তু লোকাল কোচদের উপর ভরসার জায়গাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। বিশেষ করে এমন ঘটনার পরে এখন আমাদের যিনি ছিলেন সাবেক নির্বাচক তিনি লোকাল, যিনি ইনচার্জ ছিলেন তিনিও লোকাল, কোচরা বেশিরভাগই লোকাল থাকেন, কোচিং স্টাফরা। সেই জায়গাতে আসলে সময়টা কে এসেছে বিদেশিদের নিয়ে আসার, বা ঘটনাটা কি এমন দাঁড়াচ্ছে যে পরবর্তীতে আমরা লোকাল কাউকে আর ভরসা করতে পারবো না, নারী দলকে সামলানোর জন্য আমার বিদেশ থেকে আসলে কোচিং স্টাফ থেকে শুরু করে কর্মকর্তা সবাইকেই নিয়ে আসতে হবে? দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনি কাকে কিভাবে নিচ্ছেন। এখন যে ক্রিকেটার হয়তো মঞ্জুর বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে, বিদেশিরা তো আপনাকে ধরেন এই যে জড়িয়ে ধরার ব্যাপারগুলো আরও বেশি ঘটবে, তাদের তো এটা কালচার, এটা কোনো ব্যাপার না তাদের কাছে, ঠিক আছে, হাক করা করা। সেক্ষেত্রে আর বিদেশি আনলেই যে সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়। তারা এসে যে তারাও নিপীড়ন করবেন না, কিংবা তারা এখানে বৈষম্য তৈরি করবেন না, তা কিন্তু নয়। আমরা তো দেখেছি অতীতে ছেলেদের দলই বৈষম্য তৈরি করে দেয়, ছেলেদের দল যখন করে। এখন যেটা হচ্ছে সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সালাউদ্দিন নিজে এখান থেকে সরে যাচ্ছেন। আবার ধরেন এখানে যে ম্যানেজার তো আপনি বিদেশ থেকে আনতে পারবেন না, তাহলে তো আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত পিয়ন সব কিছুই আপনি বিদেশ থেকে আনতে হবে, আমদানি প্রোডাক্ট। তো আমদানি প্রোডাক্ট দিয়ে সব কিছু হয় না। বাংলাদেশের কোনো দেশের আপনি কাঠামো যদি দাঁড় করাতে চান, আজকে ভারত এত সফল তার ক্রিকেট কোচিং স্টাফ দিয়ে। আজকে অস্ট্রেলিয়া কয়টা বিদেশি কোচ আপনার নিয়োগ দিয়েছে? দেয়নি। সব যদি বিদেশ থেকে আনতে তাহলে একদিন বাংলাদেশ আর কিছু থাকবে না, বাংলাদেশের ক্রিকেটও থাকবে না, বাংলাদেশের স্পোর্টসও ডেভেলপ করবে না। বাংলাদেশের আইসিসিতে যদি এলিট প্যানেলে একজন আম্পায়ার যেতে পারেন, তাহলে কেন আপনি এখানে ঘরোয়া আম্পায়ারদেরকে সেই ফ্যাসিলিটি দিয়ে এলিট প্যানেলের জন্য আরও তৈরি করবেন না? কেন আপনি আন্তর্জাতিক কোচ তৈরি করবেন না, যেন আন্তর্জাতিক এখানে সুযোগ দিয়ে আপনাকে এটা ফার্দার বাংলাদেশে বিদেশি কোচ আনতে না হয়? কারণ হচ্ছে বিদেশি কোচরা আসে এখানে প্রশংসা করে, এখানে মেধার অভাব নাই, প্রচুর মেধাবী ক্রিকেটার রয়েছে, শুধু সময়ের ব্যাপার দেখবে যে তারা উন্নতি করে বাংলাদেশকে একদম বিশ্বকাপ জিতিয়ে দেবে। এসব কথা কেন বলে জানেন? তার চাকরি টিকিয়ে রাখার জন্য। কারণ সে জানে যদি আমি প্রশংসা না করি বাংলাদেশের ক্রিকেটের, আমি যেখানে চাকরি করি, তাহলে সেই বোর্ড আমাকে রাখবে না। কিন্তু বাংলাদেশি যখন একজন কাজ করবেন, তার দক্ষ বা যোগ্য যদি করে তোলা যায় তাকে, তাহলে তিনি যেটা করবেন সে জেনুইন জিনিসটা তুলে আনবে, কারণ তার হলে দেশপ্রেম থাকবে তার ভিতরে, এবং সেই ক্রিকেটটা এই দেশে খেলেছেন, এই দেশের জন্য তিনি তখন কাজ করবেন, অ্যাচিভমেন্টগুলি তার দেশের জন্য করার চেষ্টা করবেন। বিদেশের ভাড়াটি সৈনিক দিয়ে কিন্তু যুদ্ধ করা যায় না, আপনাকে মনে রাখতে হবে বিষয়গুলো। কখনো কখনো অ্যাচিভমেন্ট হয় বিদেশি কোচ দিয়ে, কিন্তু ঘটনা হচ্ছে ম্যাক্সিমাম টাইম দেখবেন নিজেদের কোচ দিয়ে সফল হয়। আপনি আর্জেন্টিনা ফুটবল দল জিতেছে তার কোচ দিয়ে। ঘটনা এখন যেমনটা দাঁড়ালো আসলে, যেভাবে নারী দলের ভেতর অবস্থা নিয়ে আমরা অভিযোগ শুনতে পাচ্ছি, যৌন নিপীড়নের ঘটনাগুলো সামনে আসছে, জানার অভিযোগ করছেন, এর পরবর্তীতে বাংলাদেশের কোন বাবা মা তার মেয়েকে ক্রিকেটে পাঠাবেন? এটা আমি গতকালকে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, তখন আমি আমার স্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে ডিবেট হচ্ছিল। তিনি বলছে কতটা আঘাতপ্রাপ্ত হলে একটা মেয়ে এইভাবে প্রকাশ করে। তিনি তার চেহারার ভেতরে যে আমি উদ্বেগ দেখেছি, সেই উদ্বেগ থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার একটাই মাত্র সন্তান, কিন্তু কন্যা সন্তান নেই, তাহলে আমি কোনোদিন ক্রিকেটে এখানে দেওয়ার সাহস
করতাম না। আমি বিং এ জার্নালিস্ট বলছি কথাটা দায়বদ্ধ। কালকে আরেকজনের সঙ্গে কথা বলবো, একজন সাংবাদিক সে বলল যে আমি আমার মেয়েকে কখনো এই মাঠ আঙিনায় নিয়ে আসবো না। এরকম অন্য মায়েরা তো মধ্যবিত্ত তো কখনো এইভাবে চিন্তা করবে না যে মধ্যবিত্ত যে জায়গা থেকে মধ্যবিত্তের অবস্থানই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি খেলাধুলায় উন্নতি করতে চান, একেবারে আন্তর্জাতিক লেভেলে যেতে চান। সেই মধ্যবিত্ত পরিবার যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে এই খেলায় প্রান্তিক লেভেলের মানুষকে দিয়ে খুব বেশি উন্নতি হবে না। দুই একটা মেধাবী আসবে, সেই মেধাবীরা হয়তো আপনাকে একটা জায়গায় পুশ করবে, কিন্তু সার্বিকভাবে যদি ক্রিকেটের উন্নতি করতে চান মধ্যবিত্তকে সম্পৃক্ত করতে হবে। আর সেটা করতে হলে আপনাকে এইসব এই যে অঘটনগুলি ঘটছে, এই যে নিপীড়নগুলি ঘটছে, সেই নিপীড়ন থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই সেকেন্দার আলী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আসলে আপনাকে ধন্যবাদ। স্তম্ভিত, আমরা আসলে কিছু বলার ভাষা নেই। যে অভিযোগগুলো আসছে সেগুলো প্রমাণের সাপেক্ষে যাতে দোষীরা শাস্তি পায় সেটাই আমাদের সবার কাম্য। অবশ্যই।